যেহেতু ছাত্রদের বিষয়টি আসছে, আমরা যে ছাত্রদের মধ্যে গণ অভ্যুত্থানের স্পিরিট দেখলাম, যারা বাংলাদেশে একটা ইতিহাসের অংশ, তাদের স্পিরিটটা আসলে হঠাৎ করে কেন নেতিবাচক রূপ নিল? তারা কি আসলে ভুল পথে পরিচালিত হচ্ছে? এই যে পরিস্থিতিটা তৈরি হলো, আপনি এটিকে কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। বিষয়টা হয়েছে যে 5ই আগস্ট মানে জুলাই এবং আগস্টে এই ছাত্র জনতার অভ্যুত্থান এবং যেটার মূল যে অনুঘটকের ভূমিকা পালন করেছে সেটা হচ্ছে ছাত্রছাত্রী, এবং আমরা শুধু ছাত্রছাত্র বলি, এখানে বিপুল সংখ্যক ছাত্রী তারা অংশগ্রহণ করেছিলেন এবং তাদের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখন বিষয়টা হয়েছে যে আপনার মানে ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা যে একটা সরকার তারা তাদের যে শাসন তারা যেভাবে দেশ পরিচালনা করছেন, দেশের অর্থনীতির যে অবস্থা, দেশের ধরেন যে দুর্নীতি, তারপরে টাকা লুটপাট করা, তারপরে মানবাধিকার পরিস্থিতি, সব কিছু মিলে একটা বড় একটা ক্ষোভ ছিল এবং সাথে সাথে রাষ্ট্র সংস্কারের একটা আকাঙ্ক্ষা এটার মধ্য দিয়ে আমরা দীর্ঘদিন দেখতে পেয়েছি। এটা শুধুমাত্র ছাত্র এবং ছাত্রীদের না, এটা পুরো দেশবাসীর একটা আকাঙ্ক্ষা। এখন বিষয়টা হয়েছে যে আপনি ছাত্র জনতার গণ অভ্যুত্থান সেটাও মানে অনেক কঠিন জিনিস, আবার সেইটা মানে ছাত্র জনতার অভ্যুত্থানটা করে ফেলার পরে তারপরে আপনার যে মানে ওই রাষ্ট্র সংস্কার সেটাকে বাস্তবায়ন করা কিংবা সরকার পরিচালনা করা, এটা কিন্তু আরও কঠিন। কারণ আমরা কিন্তু এই ইতিহাসের দিকে দেখছি যে তিউনিসিয়াতে, ইরানে, মিশরে অনেক জায়গায় কিন্তু এরকম ছাত্র জনতার অভ্যুত্থান কিংবা কোথাও কোথাও বিপ্লব হয়েছিল, কিন্তু সেটা কিন্তু আপনার 6 মাস 1 বছরের বেশি কিন্তু সেটা আপনার টেকেনি। নতুন করে আরেকটা সরকার এসছে, আর আমরা তো ওই ফরাসি বিপ্লব কিংবা রুশ বিপ্লবের সাথে তুলনা করাই যাবে না। ফরাসি বিপ্লব আর রুশ বিপ্লব, কারণ এইখানে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে, আপনি তো প্রচলিত আমলাতন্ত্রে ভাঙতে পারেন নাই, প্রচলিত পুলিশ ব্যবস্থা ভাঙতে পারেন নাই। মানে আপনার ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান অনেক বড় একটা ঘটনা, কিন্তু সেটাকে অতিরঞ্জিতভাবে অনেক জায়গায় এমনভাবে বলা হয়েছে, এটা মানে দেয়ার ইজ নো ওয়ে টু কম্পেয়ার দিস টাইপ অফ সিচুয়েশন উইথ দ্যাট অফ মানে আপনার ফ্রেঞ্চ রেভলিউশন কিংবা রুশ রেভলিউশন। ওইটা অনেক মানে অনেক বড় ঘটনা, সারা পৃথিবীতে না, সমাজ এবং রাষ্ট্র, শুধু সমাজ এবং ইয়ে না। কারণ আপনার ফরাসি বিপ্লব যেটা ছিল ওটা প্রথমে ফিউডালিজমকে ভেঙে ফেলেছে, রাজতন্ত্রকে উৎখাত করেছে, তারপরে তারা ওই সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে পুরো ইউরোপে তারা সেই বার্তাটা ছড়িয়ে দিয়েছে। আমাদের বিপ্লব যদি তার সাথে তুলনা করে অনেক বড় কিছু না হয়, তুলনা তো করাই যাবে না। আপনি বড় জোর যেটা হতে পারে যে আমরা 1969 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে, 90 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে, মানে আমাদের তো এই কত 50 বছরের মধ্যে কিংবা 55 বছরের ভিতরে আমাদের এখানে 3টা গণ অভ্যুত্থান হয়েছে, সেটার সাথে আমরা তুলনা করতে পারি। হ্যাঁ, যাই হোক, সেটা অন্য আলোচনা। আমি আসলে জানতে চাচ্ছিলাম যে কাঙ্ক্ষিত পরিবর্তন হবার কথা ছিল ঘটনা, এবং সেটার মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষাগুলো রাষ্ট্র সংস্কার সহ, মানে রাষ্ট্র সংস্কার বলতে এখানে আপনার পুলিশের সংস্কার করতে হবে, আমলাতন্ত্রের সংস্কার করতে হবে, অর্থ খাতের সংস্কার করতে হবে, শিক্ষার সংস্কার করতে হবে, ইলেকশন ব্যবস্থার সংস্কার করতে হবে, এবং এই সব সংস্কার তো অনেক বড় একটা বিষয়। এবং আপনার তো মনে রাখতে হবে যে আপনি একটা অনির্বাচিত সরকার, এবং আপনার 5ই আগস্টের সময় যে পুরো দেশের সমর্থন আপনার পেছনে ছিল, কিন্তু আজকে কিন্তু আপনি সেই সমর্থনটা দেখতে পাবেন না। কারণ আপনার প্রথম কাজ হচ্ছে সরকারি কর্মকাণ্ডকে স্থিতিশীলভাবে পরিচালনা করা। তা আপনার দ্রব্যমূল্যের যে পরিস্থিতি, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, তাতে তো মানুষ মানে বিরক্ত হয়ে যাচ্ছে। আমি একেবারে সরাসরি একটু প্রশ্নের উত্তরে যদি চলে আসতে চাই, যে এই যে শিক্ষাঙ্গনে যে পরিস্থিতি আমরা দেখতে পেলাম গত 2-3 দিনের, সেই পরিস্থিতিকে আসলে আপনি কিভাবে দেখছেন? এটি আমার প্রশ্ন ছিল। এখন শিক্ষাঙ্গন বলতে তো আপনার সেই প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, তারপরে এখন আবার পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, এখন পুরো আপনি যদি পুরো বলেন তাহলে পরে এক একটার যে বাস্তবতা এক এক রকম। শেখ হাফিজুর রহমান, আমি একেবারে স্পেসিফিকভাবে ডেমরা যাত্রাবাড়ির যে ঘটনা গত 2-3 দিন নিশ্চিতভাবে আপনি দেখেছেন, যেভাবে একটি কলেজকে, মোল্লা কলেজকে যেভাবে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করা হলো, তার ভেতরে ঢুকে কম্পিউটার থেকে শুরু করে সবকিছু খালে ফেলে দেওয়া হলো, সেই কলেজের চিত্রগুলো বুঝতে পেরেছি। আমি একেবারে এই পরিস্থিতি, যে ছাত্ররা গণ অভ্যুত্থান করলো
তাদের কাছ থেকে কি আমরা এগুলো প্রত্যাশা করি? তারা একজন আরেকজনকে আরেকটা কলেজে গিয়ে তারা আক্রমণ করছে, রাত্রেবেলা তাদের হলে গিয়ে আক্রমণ করছে, এরকম নেতিবাচক একটা চিত্র কেন আসলে আমাদের দেখতে হচ্ছে? আমি আসলে ব্যক্তিগতভাবে আইনের সাথে সাথে আমি দীর্ঘদিন ক্রিমিনোলজি, ক্রিমিনাল ল নিজে পড়াই। তা আপনার ক্রিমিনোলজিতে, ক্রিমিনাল লতে আমরা একটা দেশের ভিতরে আমরা বলি ক্রাইম প্রন এরিয়া, মানে অপরাধ প্রবণ এলাকা। আপনি দেখবেন যে বস্তি এলাকা কিংবা চর এলাকা কিংবা সীমান্ত এলাকা, এই সমস্ত জায়গায় ক্রাইম প্রন। এখন আমার কাছে যেটা মনে হয়েছে যে কলেজ, বিশ্ববিদ্যালয়, এটাকে আমি বলবো সংঘাত প্রবণ এলাকা, মানে সংঘাত প্রবণ এলাকা। কেন বলছি যে আপনি এই যে ছাত্র, হাজার হাজার ছাত্র, তাদের মানে আপনি দেখবেন যে তাদের রক্তটা গরম, তাদের ভেতরে একটা মারদাঙ্গা একটা অ্যাটিটিউড কাজ করে, এবং সেটা সবাই এই সমস্ত জায়গাতে হয় কি নানা কারণে সংঘাত হয়। দুটো রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন, তাদের সংঘাত হতে পারে, কিংবা একটা ছাত্র সংগঠনের ভিতরে আন্তঃকলহ হতে পারে। শহীদুল ইসলাম বাবুলের কাছ থেকে একটু আসতে চাই এই বিষয়টা নিয়ে। জনাব শহীদুল ইসলাম বাবুল, আপনার কাছে একই বিষয়টা নিয়ে একটু জানতে চাইবো, আপনার মন্তব্য জানতে চাইবো। এটা তো ভীষণ রকম অনাকাঙ্ক্ষিত, আমরা তো আসলে এটি দেখতে চাইনি। একদম অনাকাঙ্ক্ষিত। ওই যে সংস্কৃতিতে একটা কথা আছে যে ছাত্র নং অধ্যয়ন নং তপ। তো দুষ্টামি করে ফেসবুকে কেউ একজন লিখেছে যে ছাত্র নং মারামারি নং তপ আর কি। হ্যাঁ, তো বিষয়টা হলো এরকম, আমি দুইভাবে জিনিসটাকে ব্যাখ্যা করি। একটা হলো পরিবেশ, পরিস্থিতি, সময়। তো সময়টা কি বা পরিবেশটা কি? ধরেন একটা ইন্টারিম গভর্নমেন্ট, যে গভর্নমেন্টের কোনো রাজনৈতিক শক্তি নাই, বা রাজনৈতিক দলের গভর্নমেন্ট না, বা নির্বাচিত গভর্নমেন্ট না, সঙ্গত কারণেই তাদের দুর্বলতা আছে বা দুর্বল সরকার। ধরেন এই সরকারের, ধরেন বিভিন্ন বিগত সরকার যে উইংসগুলা, রাষ্ট্রের যে উইংসগুলা, আপনি যদি পুলিশ বলেন, প্রশাসন বলেন, বা শিক্ষা প্রশাসন বলেন, বা আপনি বিচার প্রশাসন বলেন, বা দুদক বলেন, বা যাই বলেন, যেই সব প্রতিষ্ঠান, হ্যাঁ, বা বিচার বিভাগ বলেন, এই প্রতিষ্ঠানগুলো একেবারে মরালি এবং মানে কি বলে অবকাঠামোগতভাবে একেবারে ডিস্ট্রয়। বাংলাদেশের পুলিশ প্রশাসন তাদের নৈতিক শক্তি, নৈতিক মনোবল একেবারেই মানে, এবং বাহিনী হিসেবে একেবারে হয়ে গেছে, তারা মানে মিসমার হয়ে গেছে, এরকম একটা বাস্তবতার মধ্যে তারা ক্ষমতায় এসছে। তারপরে আবার তারা অন্তর্বর্তী সরকার, তাদের রাজনৈতিক শক্তি নেই, সমর্থন আছে, কিন্তু সরাসরি রাজনৈতিক দলের সরকার না, যেটা হয়ে থাকলে একটা শক্ত সরকার হয় এই সরকার। তারপরে সরকারের উপদেষ্টা, তাদের কাঠামো, এর মধ্যেও নানান ধরনের দুর্বলতা আছে, নানান ধরনের বাস্তবতা আছে। তারা একাডেমিশিয়ান হিসেবে, প্রফেশনালিজম হিসেবে তারা এক এক জায়গায় ব্যক্তিগতভাবে তারকা মানুষ, ঠিক আছে, কিন্তু সরকার পরিচালনা ইটস ডিফারেন্ট। আমাদের মতো দেশে, থার্ড ওয়ার্ল্ডের এইসব দেশে এটা তো একটা ডিফারেন্ট ব্যাপার, মানে মানে টাফ ব্যাপার। সেই অভিজ্ঞতা ওনাদের নাই। তারপর ওনাদের যারা হ্যান্ডস, উইংস, তারা ঠিকভাবে কাজ করছে না। এর মধ্যে পতিত শক্তির এজেন্ট আছে, পতিত শক্তির একটা পরতে পরতে বিস্তার আছে, হ্যাঁ, প্রভাব আছে। তারা অসহযোগিতা করে থাকতে পারে বা করছে, অনেক ক্ষেত্রেই করছে। এটা হলো একটা দিক। আরেকটা হলো এই যে 15 বছরে তারা যে ডালপালা শেকড় গজিয়েছে সর্বব্যাপী, একেবারে টপ টু বটম, শুধুমাত্র পালিয়েছে প্রধানমন্ত্রী, তার সংসদ সদস্য, আর কিছু কতিপয় পুলিশ বাহিনী, এই তো, আর সবই তো আছে। প্রফেসর কার্জন যেটা বললেন, একেবারে আমার সোসাইটিতে আছে, আমার সমাজে আছে, আমার প্রশাসনে আছে, আমার পুলিশে আসে। তো এইগুলো তো আপনি বিদায় করতে পারেননি, হ্যাঁ, একটা সমাজ ব্যবস্থার মধ্যে এই দুর্বলতা। তারপরে আপনার বিগত দিনের পুঞ্জীভূত ক্ষোভ, পুঞ্জীভূত দাবি, এগুলোও আছে। বিগত সরকারের আমলে ডান্ডার ভয়ে বা বন্দুকের ভয়ে, মারণাস্ত্রের ভয়ে আপনি সেটা প্রকাশ করতে পারেননি। এখন যেহেতু একটা উন্মুক্ত পরিবেশ, এখন মনে করছেন যে এই ঘর পোড়ার ভিতরে আলো পোড়া দেওয়ার উৎকৃষ্ট সময়, এরকমও কেউ কেউ আছে। তো যে যার মতো করছে, পুলিশি অ্যাকশন নাই, প্রতিবাদ নাই, প্রতিরোধ নাই, তো হচ্ছে। আজকে পুলিশকে এখনো, মানে পুলিশে অ্যাকশন নাই যখন আমরা বলছি, পুলিশকে এখনো সম্পূর্ণরূপে প্রস্তুত করা সম্ভব হয়নি। সেনাবাহিনী ছিল, সেখানে সেনাবাহিনী ছিল, অন্যান্য নিরাপত্তা বাহিনী ছিল, মানে যে পরিস্থিতি, যে ভয়ঙ্কর পরিস্থিতি গত 2-3 দিন ধরে ঢাকা শহরে আমরা দেখছি, হ্যাঁ দেখছি, সেটি থামানো কেন গেল না? মানে যে যার মতো, বললাম তো কারণগুলা, সরকারের দুর্বলতা, পুলিশ বাহিনীর দুর্বলতা, তাদের প্রাতিষ্ঠানিক একটা মিসমার অবস্থা, হ্যাঁ, সব মিলিয়ে, এবং তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত দাবি, এবং এর সাথে আমি যেটা বলতে চাচ্ছি যে বিগত সরকার, আমি যা বললাম, তাদের শক্তি, সামর্থ্য, এবং আরেকটা জিনিস আপনার মনে রাখতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইস্যুটা, আমাদের 4 দিকে 3 দিকে একটা দেশ আছে, এই সরকারের প্রতি তাদের মনোভাব বা তাদের গতিবিধি বা তাদের অ্যাক্টিভিটিস আপনি খেয়াল করবেন, অনেকগুলা ইস্যু। এবং আমাদের যিনি পতিত প্রধানমন্ত্রী, তিনি ওখানে বসে আছেন, তাকে আশ্রয় দেওয়া হয়েছে যখন অন্য কেউ দেয়নি।
তারা সেখান থেকে কি প্রভাব বিস্তার করছে বা এরা শক্তি পাচ্ছে সেই কিনা। সতর্কতা আমাদের নেই কেন? যেহেতু খুব বেশি দিন হয়নি, আমাদের অভ্যুত্থানের খুব বেশি দিন হয়নি, মানে সেই ধরনের ঘটনা ঘটতে পারে, সেটি সবাই জানে, রাজনৈতিক দলগুলো জানে, সরকার জানে। যারা এই অভ্যুত্থানের মূল নায়ক, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলি, নাগরিক কমিটির কথা বলি, সবাই কেন সচেতন হলো না? আপনার কাছে কি মনে হয়? মানে এখানে তো রাজনৈতিক দায়ও আছে, এখানে যারা অভ্যুত্থানে ছাত্র নেতা যারা আছে তাদের দায় আছে, অন্তর্বর্তীকালীন সরকারের দায় আছে। এটিকে কি থামানো যেত না? যখন আমরা অনেকগুলো সংকট একসাথে দেখছি, পোশাক শ্রমিকদের সংকটটা অনেকটা এখন আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু চারপাশে আমরা ছোট ছোট না, ছোট এই অনেকগুলো সংকট সংকটগুলো দেখতে এই পাচ্ছি। সংকটগুলো অনেক ক্ষেত্রে তৈরি করা হয়েছে, চাপিয়ে দেওয়া সংকট। হ্যাঁ, বললাম তো, নতুন সরকার, নতুন ব্যবস্থা, নতুন অভিজ্ঞতা, নতুন প্রশাসন, হ্যাঁ, যারা দীর্ঘদিনের ক্ষয়ে যাওয়া প্রশাসনের মধ্য থেকে এরা দায়িত্ব গ্রহণ করছে। এদেরকে যদি আপনি স্যাবোটাইজ করেন, এদের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করেন বা রাষ্ট্র ব্যবস্থাকে বিকল করতে চান, সেগুলোই তো হয়েছে। কিছু কিছু আছে শতপরিণোদিত, ছাত্রদের দীর্ঘদিনের ক্ষোভ দাবি দেওয়া, কিন্তু এর মধ্যে ঘরপোড়ার মধ্যে আলো পোড়া দেওয়া বা ঘি ঢালা, এরকম ঘটনা তো ঘটেছে। আজকে যে ঘটনা ঘটেছে এটা খুবই দুর্ভাগ্যজনক।